নমস্কার সকল দর্শক বন্ধুকে মৌমিতাস টিউটোরিয়ালে সকলকে জানাই স্বাগত। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ। আমি খুবই সহজ কিছু বাক্য এখানে লিখে রেখেছি, যে বাক্যটি যারা সাধারণত সপ্তম শ্রেণীতে পড়ো এবং সপ্তম শ্রেণীর সংস্কৃত ভাষা মঞ্জুষা পড়ছো, তোমরা নিশ্চয়ই জানবে। এই অনুবাদগুলো কিন্তু তোমাদের বই থেকেই আমি করছি। প্রথম বাক্য হচ্ছে শিশুরা বিদ্যালয়ে যাচ্ছে। শিশু শব্দটি কিন্তু সংস্কৃত সাধু শব্দের মতো। তাহলে আমরা যখনই শিশু শব্দটি এখানে সংস্কৃত লিখব, অর্থাৎ আমরা সাধু শব্দের বহু বচন যেটা হয় সেটাই লিখব। তাহলে দেখো শিশুরা আছে, তাহলে এখানে জানো তো শিশু শব্দের প্রথমার বহু বচন হচ্ছে শিশব, শিশব। এবার হচ্ছে বিদ্যালয়। বিদ্যালয় তাহলে কোথায় যাচ্ছে, আমরা যখন প্রশ্ন করছি কোথায়, তখন সেটা কিন্তু অধিকরণে সপ্তমী হয়। তাহলে বিদ্যালয়ে, বিদ্যালয়ে সেটা তখন সংস্কৃতি কি হবে, বিদ্যালয়ং, বিদ্যালয়ং। বয়সী দয়জাফলা আকার ল অন্তস্থ অনুসার বিদ্যালয়ং। এবার যাচ্ছে, দেখো শিশুরা যখন বহুবচনে থাকবে তখন কিন্তু এই যাচ্ছেটাও কিন্তু বহুবচনে হয়ে যাবে। তাহলে যাচ্ছেটা হচ্ছে গম ধাতুর লটের বহুবচন। গম ধাতুর লটের বহুবচন কোনটা বলো তো? গচ্ছতি, গচ্ছতা, গচ্ছন্তি, তাই তো? তাহলে এখানে হয়ে যাবে গ চয় ছয় দন্ত নয় তয় হস্যি, গচ্ছন্তি। কেমন? তাহলে শিশবঃ বিদ্যালয়ং গচ্ছন্তি, এটা হলো প্রথম অনুবাদটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরেরটি দেখো, পাখিরা আকাশে বিচরণ করছে। পাখিরা আকাশে বিচরণ করছে। পাখিকে সংস্কৃতে কি বলে জানো তোমরা? পাখিকে সংস্কৃতে বলে বিহগ, ঠিক আছে? আর পাখিরা আছে, তাহলে বহুবচন হয়ে গেল, তাহলে এখানে হবে বিহগা, এখানে হয়ে যাবে বিহগা। আকাশে, আকাশকে সংস্কৃতে কি বলে? গগন। তাহলে আমরা এখানে লিখব গ নে, তাহলে বিহগা গগনে বিচরণ করছে। এই করছেটা কিন্তু আলাদা করে আমরা ধরবো না, বিচরণ করছে এটা কিন্তু একসাথেই হয়ে যাবে বিচরন্তি। এখানে যদি পাখি থাকতো, একটা পাখি, তাহলে বিচরতি হতো, হ্যাঁ, কিন্তু এখানে পাখিরা আছে, বহুবচন আছে, তাই হয়ে গেল বিচরন্তি। আমরা কিন্তু সবসময় এই যে আমাদের কর্তার ওপর নির্ভর করেই কিন্তু তার ক্রিয়াটার কাল আমরা নির্বাচন করব, হ্যাঁ, বিচরন্তি। আর আরেকটি কথা হচ্ছে, আমরা যে কোনো সংস্কৃতই করতে দিক না কেন, আমরা সবসময় মাথায় রাখবো তার সাধুরূপটাকে আমরা বেছে নেওয়ার চেষ্টা করব। যখনই আমরা সাধুরূপটা পেয়ে যাব, তখনই কিন্তু আমাদের সেইটার অনুবাদ করতে সুবিধা হবে। যেরকম আমরা পাখিকে বিহগ বললাম, আকাশকে গগন বললাম, তাই তো? আচ্ছা দেখো, তাহলে পাখিরা হয়ে গেল বিহগা, গগনে বিচরন্তি। এর পরেরটি দেখো, ছেলেরা মাঠে খেলছে। এখানে যখনই তোমরা দেখছো ছেলেরা, ছেলেকে সংস্কৃতে কি বলবো? বালক। এটা কিন্তু কম বেশি সকলেই আমরা জানি, ছেলেকে আমরা বলবো বালক। তাহলে বালক শব্দটি আমরা একটু ভেবে নিই, বালক। আর যদি আমরা বহুবচনে বলি তাহলে কি হবে? বালকা, ঠিক আছে? খানিকটা দেখো নর শব্দরূপের মতো, কিন্তু নর নরৌ নরা, বালক বালকৌ বালকা। তাহলে লিখে ফেলি বালকা। বিসর্গ দিতে ভুলবে না কিন্তু। সংস্কৃতে এই বিসর্গ আর হসন্ত এইগুলোই কিন্তু মাস্ট, এগুলো ভুলে গেলেই কিন্তু কাটা হয়ে যাবে। আর যদি এগুলো সব জায়গায় সঠিকভাবে দিতে পারো, তাহলে কিন্তু অনেক নম্বর পাওয়া যাবে। আচ্ছা, বালকা মাঠে, মাঠকে আমরা কিন্তু সংস্কৃতে বলবো ক্ষেত্র। একটু সাধু ভাষাগুলো মনে করবে, তাহলেই বুঝতে পারবে।
অনেক সহজভাবে আমরা অনুবাদগুলো করে ফেলতে পারি। বালকা, যেহেতু এটা বহুবচন ছিল তাই ছেলেরা বহুবচন, তাই বালকা। মাঠে, ক্ষেত্রে, খেলছে, খেলছেটা কিন্তু বর্তমান কাল, তাই তো ক্রীড়া ধাতু, তাহলে ক্রীড় ধাতুর লটের বহুবচন কি হবে বলো তো? ক্রীড়তি, ক্রীড়ত, ক্রীড়ন্তি। হ্যাঁ, যেহেতু বহুবচন আছে তাই হয়ে গেল ক্রীড়ন্তি। ঠিক আছে, তাহলে দেখো কি হয়ে গেল বলো তো? বালকা, ক্ষেত্রে, ক্রীড়ন্তি। কেমন? আচ্ছা, এরপর আমি সাইডে এগুলো লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তোমরা এগুলো মিলিয়ে মিলিয়ে দেখবে যে আমি কোনখানটায় কি লিখেছি, কেন লিখেছি, সব বুঝতে পেরে যাবে। সবে কিন্তু লেখা নেই, যেগুলো লেখা আছে সেগুলো ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো, কারণ পরেরগুলো কিন্তু নিজেদেরকেই করতে হবে একা একা। চলো এবার চলে যাই 4 নম্বরেরটায়। বালিকাটি ফুল তুলছে। দেখো, বালিকা শব্দরূপটা কিন্তু কার মতো বলো তো? লতা শব্দরূপের মতো না? তাহলে বালিকা, এখানে কিন্তু আমাকে আর আলাদা করে সাধু ভাষায় ট্রান্সফার করতে হলো না। বালিকাটি অর্থাৎ বালিকা এক বচনে কি হবে বলো তো? বালিকা। বালিকা কি করছে? ফুল তুলছে। কাকে তুলছে? তাই তো, এই জন্য কারকটাও একটু জানতে হবে বই কি। কিন্তু তোমরা যেহেতু এখনও অতটা কারক বা অন্য ব্যাকরণ বিষয়গুলো রপ্ত হয়ে ওঠোনি, তাই আমি তোমাদেরকে যতটুকু বলছি সেটুকু মনে রেখেই কাজ করার চেষ্টা করবে। এখানে ফুল তুলছে, কাকে তুলছে? ফুল। এটা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে হয়? কর্মকারক। কেমন? তাহলে এখানে হবে পুষ্পং, এখানে হয়ে যাবে পুষ্পং। আর তুলছে, এটা জানো তো সংস্কৃতে ফুল তোলাকে কি বলে? চয়ন করা। তাহলে পুষ্পং চিনতি। কেমন হলো? আচ্ছা, পরেরটি দেখো, কৃষকা মানে কৃষকেরা আর কি। কৃষকেরাটা হচ্ছে বহুবচন, তাই কিন্তু আমরা এখানে কি লিখবো বলো তো? কৃষকা। কয়রি, মূর্ধন্য ষ, কয়াকার, বিসর্গ, কৃষকা। এ বাবা, দেখো আমি ভুল করে না দেবনাগরী হরফে লিখে ফেললাম। আচ্ছা ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি দেবনাগরী হরফেও কিন্তু এটা কৃষকা লিখেছি। এবার দেখো কি রয়েছে, কৃষকা মাঠে। মাঠ কিন্তু একটু আগে আমরা পেয়েছিলাম এখানে, তাই এখানেও কিন্তু হবে ক্ষেত্রং। ক্ষিয়য় মাটা কেমন হয় তোমাদেরকে একবার সংস্কৃত দেখিয়ে দিই, সেই যখন দেবনাগরী হরফে লিখেই ফেলেছি। এটা হচ্ছে ক্ষিয়ময়। একার, তয় রফলা, অনুস্বার। ঠিক আছে, ক্ষেত্রং। বোঝা গেল কি? কৃষকা ক্ষেত্রং কি করছে? যাচ্ছে। তো কৃষকেরা মাঠে যাচ্ছে। কৃষকা ক্ষেত্রং। যাওয়া সংস্কৃত কি হবে? গম ধাতু। আর এটা কিন্তু একজন যাচ্ছে না, কৃষকেরা মানে বহুবচন হবে, তাহলে কি হবে? গচ্ছন্তি। গ চয় ছয় নয়তয় হোস, গচ্ছন্তি। কি বোঝা গেল নিশ্চয়? পরেরটা দেখো, ভ্রমরেরা ফুলে ফুলে বিচরণ করছে। ভ্রমরেরা সংস্কৃতই কি হবে? ভ্রমরা। ভ্রমরা ফুলে ফুলে বিচরণ করছে। তাহলে আমরা এটা কি লিখতে পারি? ভ্রমরেরা ফুলে ফুলে বিচরণ করছে। ভ্রমরা পুষ্পে পুষ্পে বিচরন্তি। ফুলটা হয়ে গেল পুষ্প, তাহলে পুষ্পে পুষ্পে, আর এই বিচরণ করছেটা কি হবে? বহুবচন। এইটা যেহেতু বহুবচন আছে এটাও হয়ে যাবে বহুবচন, তাহলে হবে
বিচরন্তি, তাই তো? তাহলে কি হলো? ভ্রমরা পুষ্পে পুষ্পে বিচরন্তি। আচ্ছা, এখন প্রদোষকাল, এটা কি হবে? এখনের সংস্কৃত হচ্ছে অধুনা। অধুনা প্রদোষটা প্রদোষ বসে গেল, প্রদোষ কাল, কয়াকাল ল বিসর্গ কাল, এখন প্রদোষ কাল। এরপর হচ্ছে বিদ্যা বিনয় দান করে। বিদ্যা দদাতি বিনয়ং। বিদ্যা দদাতি বিনয়ং। ঠিক আছে, বিদ্যা দদাতি বিনয়ং। দেখো আরও একটি প্রশ্ন, যেটা কিনা তোমাদের জন্য খুব ভালো। আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আমি সংস্কৃত কি জানো? অহম, অহময় হসন্ত, অহম। কিন্তু এই ময় হসন্তটা পরের শব্দটা দেখি কি রয়েছে? সপ্তম শ্রেণীতে। সপ্তম শ্রেণীতে কি লিখেছি বলো তো? সপ্তম শ্রেণাং, সপ্তম শ্রেণাং, তাই তো? তাহলে এইটা যেহেতু ব্যঞ্জন বর্ণ হলো শটা, তাই এই ময় হসন্তটার জায়গায় কি হয়ে যাবে? অনুস্বার হয়ে যাবে। বোঝা গেছে? যদি এখানে স্বরবর্ণ থাকতো তাহলে ময় হসন্তই হতো, কিন্তু যেহেতু পরের শব্দের প্রথম বর্ণটা ব্যঞ্জন বর্ণ আছে, তাই আগের শব্দের শেষে ময় হসন্ত স্থানে অনুস্বার হবে। কি মনে থাকবে তো? তাহলে অহম, আমিকে সংস্কৃতে অহম বলে, কিন্তু যেহেতু অহমের ময় হসন্তটার পরে স দিয়ে শুরু, দন্ত স, যেটা কিনা ব্যঞ্জন বর্ণ, তাই এখানে ময় হসন্তটার জায়গায় অনুস্বার হলো। না হলে কিন্তু যদি এখানে স্বরবর্ণ থাকতো, পরের শব্দের প্রথম বর্ণটা স্বরবর্ণ হলে, তাহলে এখানে ময় হসন্ত থাকলেও কোনো অসুবিধা হতো না। এগুলো কিন্তু সংস্কৃতের ছোট ছোট কিছু রুলস, টিপস, যেগুলো তোমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। তাহলে এখানে কিন্তু আমরা অহম না বলে অহং বলবো। অহং সপ্তম শ্রেণাং। আর এটা কি বলতো? পঠ ধাতু। পঠ ধাতু পড়েছো তোমরা? পঠ ধাতু পঠতি পঠত পঠন্তি, পঠসি পঠত পঠত, পঠামি পঠাবো পঠামো। তাহলে আমি আছে, উত্তম পুরুষের একবচন আমি, তাহলে এটার সাথে পঠ ধাতুর কি হবে? পঠামি। জানো কি তোমরা সেটা? উত্তম পুরুষের একবচনে যা থাকবে আমাদের কিন্তু এই ক্রিয়াও একই হবে। অর্থাৎ উত্তম পুরুষের একবচনে যদি আমাদের আমি ধরছি, তাহলে এর সাথে ক্রিয়া হবে পঠামি। কেমন? শেষটা দেখো, বাতাস ধীরে ধীরে বইছে। বাতাসকে আমরা বলবো বায়ু। বায়ু ধীরে ধীরে সংস্কৃতটা কি বলতো? মন্দ। তাহলে মন্দ মানে খারাপ নয়, কিন্তু মন্দ মানে ধীরে। মন্দং, এই দেখো এই অনুস্বারটা হলো, যেহেতু পরে ম আছে। আবার মন্দং, মন্দং মন্দং, বইছে সংস্কৃত বহতি। বোঝাতে পারলাম? তাহলে বাতাস ধীরে ধীরে বইছে কি হবে? বায়ু মন্দং মন্দং বহতি। তো এই হচ্ছে আমার আজকে তোমাদের জন্য সংস্কৃতে অনুবাদ বাংলা থেকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরও তোমাদেরকে জানাবো, তোমরা তার জন্য পরের ভিডিও লক্ষ্য রাখবে। চ্যানেলটি তোমাদের উপকারের হলে, প্রয়োজনের হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করতে ভুলো না। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভালো থেকো সকলে।